দর্শক চলে এসেছি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন শিল্পী যিনি প্রায় দীর্ঘ 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যিনি প্রায় 200টিরও বেশি চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গিং করেছেন। শুনবো তার শিল্পী হয়ে ওঠার গল্প এবং আরও অনেক কিছু। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আসমা দেবযানী। আপু কেমন আছেন? অনেক ভালো আছি। আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো। সুন্দর একটি নাম আসমা দেবযানী এবং সুন্দর একটি মানুষ আপনি, এবং আপনার গুণের কথা তো বলে শেষ করতেই পারবো না আমরা। আজকে আপনাকে আসলে এই অনুষ্ঠানে পেয়ে খুবই আনন্দিত আমি। আমারও অনেক ভালো লাগছে যে এই অনুষ্ঠানে এসে আমি আমার কাজের কথা বলতে পারবো, আমার সিনেমার গান, আমার মৌলিক গান শোনাতে পারবো। অনেক ভালো লাগছে। আচ্ছা আপু, জানতে চাবো প্রথমেই যে আপনি তো দীর্ঘ একটি সময় ইন্ডাস্ট্রিতে পার করে দিয়েছেন এবং এখনও আপনি অনেক ভালো ভালো কাজ করছেন। আপনি রিসেন্ট কয়েকটা মৌলিক গান করেছেন আমি জানি। জি, তো সেই গল্পগুলো আপনার কাছে শুনতে চাচ্ছি যে কি কি গান করেছেন এবং কি কি রিলিজ হয়েছে একদম ভেরি রিসেন্ট, এই গল্পটাই আমাদেরকে এখন বলবেন। আচ্ছা, আমি তো আসলে প্লেব্যাক সিঙ্গার, কিন্তু আমি এখন যে কাজগুলো করছি আমি কিছু নতুন যারা গীতিকবি তাদের গান করছি। কারণ এখন তো আসলে ইউটিউব ভিত্তিক হয়েছে বা মিউজিক ভিডিও হয়েছে, শিল্পীদের গানগুলা মিউজিক ভিডিওর মাধ্যমে শ্রোতারা শুনতে পছন্দ করে। তা তেমন আমি অনেকগুলো কাজ করছি, সাথে তো কিছু ফিল্মের গানও করছি। আমরা জানি এখন সোশ্যাল মিডিয়াতে গান অনেক বেশি পপুলার হয়, যে কোনো একটা শিল্পীর জন্য এখন কিন্তু ইউটিউবে গান করাটাই মেইন একটা হয়ে দাঁড়ায় যে আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থাকবে, আমি নিজে ইউটিউব চ্যানেল খুলে ওখানে গান করব। আপনি এই বিষয়টা কেমনভাবে দেখেন? আমি আসলে এটা ভালোভাবেই দেখি, পজিটিভলিই দেখি। কারণ হচ্ছে একজন শিল্পী তার তো আসলে যে তিনি সৃষ্টি করছেন, সৃষ্টিশীল মানুষ, তার তো একটা নিজস্বতা থাকা উচিত। যেহেতু সবাই ইউটিউবটা এখন দেখে, তো সেটা একটি ভালো দিক। তো এটা আমি আসলে ভালোভাবে দেখি। আচ্ছা, আপনার তো আমি যতটুকু জানি আপনার অনেক মিউজিক ভিডিওতেও কাজ করা হয়েছে। ইদানিং করছি। আমি অনেকটা সময় আসলে অন্তরালেই ছিলাম, কারণ এই যে এতগুলো সিনেমাতে গান করেছে আমার কিন্তু পরিচিতিটা কম। হ্যাঁ, আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমার নামটা অনেকেই জানেন, কিন্তু ব্যক্তি আমি এটা কিন্তু আমি আসলে পর্দার আড়ালেই বেশি রয়ে গিয়েছি। বেশি কমফোর্টেবল ছিলেন? হ্যাঁ, আমার কেন জানি মনে হতো কি যে একজন শিল্পীর গান শুনবে দর্শক শুনবে, এখানে আসলে দেখার কিছু নেই। কিন্তু এখন মনে হয় যে না, শিল্পীকে চেনাটাও জরুরি। না, এখন কিন্তু আসলে চেহারাটা চেনার সময়। আপনি দীর্ঘ বছর কাজ করে গেছেন, কিন্তু আপনি মানুষকে গান শুনিয়ে গেছেন, কিন্তু কখনো সামনে আসতে কমফোর্টেবল ছিলেন না। এখন কেন এটা মনে হলো যে আমি ক্যামেরার সামনে গিয়ে কাজ করি, এখন গান গাই, এখন নিজেকে প্রেজেন্ট করি মানুষের সামনে? কেন এখন এটা মনে হলো এত বছর পরে এসে? আমরা তো আসলে যুগের সাথে তাল মিলিয়েই চলি। তো এখন মনে হয়েছে যে না, শ্রোতারা হয়তো শিল্পীকে মিউজিক ভিডিওর মাধ্যমে তার গানের পাশাপাশি দেখতেও পছন্দ করছে। আপনি দীর্ঘ একটি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন একদম অক্লান্তভাবে, মানে আপনি মনে হয় কোনো গ্যাপ নেননি। আপনি বলেছিলেন যে আপনি টানা পরপর চলচ্চিত্রের গান গেয়ে গেছেন প্রায় 200টির উপরে। সেটার গল্পটা একটু আমাদেরকে শেয়ার করবেন? একটু বলতেই হয়, আমি সঙ্গীত পরিবারের মেয়ে। আমার বাবা ছিলেন সঙ্গীতের উস্তাদ এবং একজন খুব ভালো সঙ্গীত শিল্পী ছিলেন। আমাদের দক্ষিণবঙ্গ, মানে আমি যশোরের মেয়ে, আমার বাবা ওই অঞ্চলে হেমন্ত নামে পরিচিত ছিল। তো সেখান থেকে যখন আমি 97-এ ঢাকাতে এলাম, আমি আসলে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে চলে এসেছি। তখন আমার যিনি আবিষ্কারক সঙ্গীতের, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার আমার উস্তাদজি, উনি যখন আমার ফার্স্ট, তখন তো ক্যাসেট ছিল, আসলে এত কিছু ছিল না এখন যেমন আসলে আমরা ক্যাসেটের কথাটা ভুলতেই বসেছি। তো উনি শুরু করেছিলেন আমার ফার্স্ট ক্যাসেটের কাজ। হঠাৎ আমি একদিন ডাক পেলাম যে আমাকে একটি গান গাইতে হবে। গানটা কি করতে হবে? ডামি দিতে হবে। আচ্ছা, এই সিনেমাটার নাম ছিল স্বপ্নের পুরুষ। এটা মনোয়ার খোকন ওনার পরিচালিত ছিল এবং কাস্টিং ছিল শাবনুর রিয়াজ। আমার আসলে প্লেব্যাক সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না, একদম নিউ, একেবারে কি ব্যাপার এটাতে আসলে জানি না। আমি জানি যে আমি একটা গান গাইবো, সেই গানটি একটি ডামি ভয়েস। আচ্ছা, তো তারপর যার পরে সাদের লাও বানাইলো তোরে বৈরাগী, এই গানটি গাইলাম। ওখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন স্যার। আচ্ছা, তো উনি আমার এই টোনটা পছন্দ করলেন। পছন্দ করার পরে উনি বললেন যে আমি একটি সিনেমা করছি যোদ্ধা। আচ্ছা, ওখানে একজনই নায়িকা পূর্ণিমা। তো আমি চাইবো যে ওই যে গান করবেন সে একজনই গাইবে, তা তোমার আমাকে বাবা বলে ডাকতেন।
তো বললো যে বাবা তোমার কণ্ঠটা পছন্দ হয়েছে, তো আমি তোমাকে দিয়ে গাওয়াতে চাই, এবং তোমার যে প্রথম গানটা হবে সেটা হবে কিন্তু আমাদের প্লেব্যাক কিং এন্ড্র কিশোরের সাথে। এই যে আমার ব্যাপারটা আমার কাছে আসলে প্রথম অফারটাই এন্ড্র কিশোরের সাথে, হ্যাঁ ওটা কিন্তু আমার কাছে একটা স্বপ্নের মতন ছিল। আমি আসলে বুঝতে পারছি না যে আসলে কি হবে, এবং সেই সাথে আমাকে বলেও দেওয়া হয়েছিল যে তুমি যদি প্রথম গানটি ভালো গাও তাহলে 5টি গানই তুমি গাইবে, আর যদি না গাইতে পারো তাহলে আসলে সেই ক্ষেত্রে আমার কিছু করার থাকবে না। আচ্ছা, তাহলে আমরা একটু কি এখন পুরনো স্মৃতিচারণ করতে পারি? আপনার প্রথম গান, জীবনের প্রথম সিনেমার গান আপনার কণ্ঠে একটু শুনতে চাই। অবশ্যই, আমি গানটা গেতেও খুব পছন্দ করি, যে প্রথম প্রেমের মতো এবং প্রথম অনুভূতিগুলাই কিন্তু অন্যরকম, এবং গানটাও খুব রোমান্টিক, আমার একটি প্রিয় গান। জি, শুনবো। দাও না কথা তুমি বাঁচবে যত দিন, থাকবে আমার হয়ে তুমি ততদিন, তুমি আমার তুমি, চিরদিনের তুমি, এর চেয়ে সত্যি হতে পারে না। আমার জন্ম শুধু তোমারই কারণে, এ মধুর স্বপ্ন ভেঙে দিও না। তুমি আমার তুমি, চিরদিনের তুমি, এর চেয়ে সত্যি হতে পারে না। বাহ, চমৎকার। থ্যাংক ইউ। যখন প্রথম এই গানটা অফার করা হয়েছিল, যে প্রেমের গান, তখন তো আপনি বেশ অল্প বয়স, একদমই ছোট বলতে গেলে, তো তখন এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? যে একবারেই হয়ে গেছিল, মানে এটা কি ফিল করে গাওয়া হয়েছিল নাকি মনে হয়েছিল জাস্ট মুখস্থ করে গাই, মানে কেমন জাস্ট এক্সপিরিয়েন্স আমি জানতে চাচ্ছি। আমার এই অভিজ্ঞতাটা আমি মনে করি আমার জীবনে একটি ইতিহাস, আমি সব জায়গাতেই বলি, আজকেও বলতে আমার খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে আমি যখন শুনলাম যে আসলে প্লেব্যাক কিং এন্ড্র কিশোর স্যারের সাথে গানটি গাইতে হবে, শুনেই আমার জ্বর এসে গিয়েছিল। তো 3 দিন পরে আমার উস্তাদ মিল্টন খন্দকার উনি বললেন যে এন্ড্রদা, মেয়েটি তো নতুন, আপনার কথা শুনে তার জ্বর এসে গেছে। তো আমি সেই স্মৃতিটিও ধরে রেখে দিয়েছি। আমার মনে আছে যে উনি এসেছিলেন লাল এবং সাদা একটি গেঞ্জি পরে, এসে আমাকে বলেছিল, দেবযানী আমি শুনেছি তুমি খুব ভালো গান করো, তুমি আগে গান করো। এই যে ভয়টা ভেঙে দিল না, আমি মনে হয় যে আমি আসলে ভালোই গেয়েছিলাম, এবং সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। আচ্ছা, এই যে আপু এত দীর্ঘ একটা সময় আপনি দেখে আসছেন, এই যে ক্যাসেটের যুগ দেখেছেন, সিডি দেখেছেন, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা মানুষের নিজস্ব মৌলিক গান, এত কিছু দেখছেন, আপনার কাছে পার্থক্য কি মনে হচ্ছে? কি কি জায়গায়, মানে ওইটা বেশি এনজয় করতেন, ওই সময়টা বেশি এনজয় করতেন, এখন বেশি করেন, আপনার কাছে ডিফারেন্সটা কেমন লাগে, এটা একটু জানতে চাবো। আসলে সময়ের সাথে সাথে তো বয়সের একটি পরিবর্তন এসেছে। তো ক্যাসেট যুগের শেষ জামানার শিল্পী বলি আমি আমাকে, কারণ কিছুদিন পেয়েছিলাম আমরা, ওটা কিন্তু একটা উৎসব ছিল আমাদের কাছে। ঈদ বলি, পূজা বলি, যে কোনো উৎসবে মানেই ক্যাসেট, এবং ক্যাসেটের মাধ্যমে কিন্তু শিল্পীদের একটি আলাদা ধরনের পরিচয় হতো। হ্যাঁ, এবং শ্রোতারা কিন্তু ওই ক্যাসেট কিনতেন, খুব ভালোবাসা নিয়ে তাদের করতেন, এবং শিল্পীদের একটি আলাদা ধরনের পরিচিত ছিল। সেটা হয়তো বা প্রযুক্তির কারণে চেঞ্জ হয়ে গেছে। কিছুদিন আমরা সিডিও দেখেছি, সেটাতেও কাজ করেছি। এখন তো আসলে সবাই আমরা হাতের কাছে অনেক কিছু পেয়ে গেছি, মোবাইল বা ইউটিউব চ্যানেলগুলোতে আমরা অল্প সময় অনেক কিছু শুনতে পারি। আপনার নিজস্ব অ্যালবাম কতগুলো ছিল? সেটা ছিল আমার 7টি অ্যালবাম, মানে ক্যাসেট ধরে, দুটি ক্যাসেট এবং 5টি অ্যালবাম। তো একক হচ্ছে আমার 2টি একক ছিল। 90-এর সময় কিন্তু জিঙ্গেলের একটা অনেক চল ছিল, তো আপনার এরকম জিঙ্গেল অনেক করা হয়েছে কিনা? আমি আসলে প্রায় 50-এর উপরে আমি জিঙ্গেলে কাজ করেছি। আমার প্রথম জিঙ্গেলটিও কিন্তু অনেক জনপ্রিয় হয়েছিল। এটা ছিল শান্তা প্রিন্ট শাড়ি, যেখানে আসলে মডেল ছিল চিত্রনায়িকা একা। আচ্ছা, এই যে আপনার কণ্ঠে গান বিভিন্ন চলচ্চিত্র নায়িকারা গেয়েছেন, আপনি যে দেখেছেন, আপনার কেমন ফিল হয়েছে তখন? আমি যখন
ফার্স্ট টাইম যোদ্ধাতে গান করেছি। পূর্ণিমার সাথে একসাথে আমরা মধুমিতা সিনেমাতে এই সিনেমাটি দেখেছিলাম। তারা তো এখানে আরেকটু যোগ করতে চাই যে আমি আসলে সর্বপ্রথম কোন নায়িকাকে দেখলাম। এই যে বলছিলাম না যে স্বপ্নের পুরুষে আমি গান করেছি, এটা ছিল এস প্রোডাকশনের। আচ্ছা, তো আমি যখন গানটি গাইলাম না, আমার তো ডামিং গাওয়ার কথা ছিল, তখন আমাকে নিয়ে যাওয়া হলো একজন খুব সুন্দরী একজন নারীর সামনে। নিয়ে যাওয়ার পর আমাকে বলা হচ্ছে তুমি কি ম্যাডামকে চেনো? তা আমার তো আসলে, আমি জেলা শহর থেকে এসেছি, আমার তো আসলে চেনার কথা না, তাদেরকে তো পর্দায় দেখেছি। তা আমি সরাসরি বলে দিলাম না। তো বললে ইনি হচ্ছেন আমাদের ম্যাডাম শাবানা। আমি দেখলাম কালো একটি ড্রেস পরা ছিলেন, অপূর্ব সুন্দরী তিনি, এবং তিনিই বলেছিলেন যে না, এই গানটি এই সিনেমাতে থাকবে, চেঞ্জ করার দরকার নেই, এটাই আর কি। তারপর তো আসলে আমি সেই পূর্ণিমা থেকে শুরু করে আমার হালের দিঘি, মানে সবার কণ্ঠে আমার লিপসিং করা হয়ে গেছে। তখন তো এত কাজ হতো সিনেমার, মানে ব্যাক টু ব্যাক একই সিঙ্গার শিডিউল দিয়ে শেষ করতে পারতো না। তখন আপনাদের এত গানের অফার আসতো, আবার জিঙ্গেলের কাজ ছিল। তো এই যে তখন যে সিনেমার গান, তারপরে জিঙ্গেল, এইগুলা গান গিয়েছেন আপনি, মনে হয় তখন শিডিউলে দিয়ে সারতে পারেনি, এত অফার আসতো তখন। কিন্তু এখন তো ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে, এখন সেই পরিমাণে সিনেমা হয় না। তো এখন তো সবাই ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে নিজের গান করে নিজেই ছেড়ে দিচ্ছে এরকম। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা আমি আসলে দুই ভাগে দেখি। তবে একজন শিল্পী হিসেবে যদি বলতে হয়, আসলে অপ্রিয় সত্য হলেও বলতে হচ্ছে, যারা প্রকৃত অর্থেই শিল্পী তাদের জন্য কিন্তু বেশ কষ্টকর। কারণ তারা আসলে তাদের ওই মূল যে শিল্পী সত্তাটা, ওটা কিন্তু প্রকাশ করতে পারছেন না। তাদের সেই জায়গাটা কিন্তু অনেকাংশেই ম্লান হয়ে গেছে আমার ধারণা। আমি নিজেই বলি যে আমি দীর্ঘ 15 বছর বাইরের কোনো অনুষ্ঠান করি না, মানে কমার্শিয়াল যে অনুষ্ঠানটা বলে এটা করি না। কারণ আমার যেন মনে হয় যে আমি তো একজন সঙ্গীত শিল্পী, আমাকে ভালো গান গাইতে হবে, আমাকে শ্রোতাকে ভালো গান শোনাতে হবে। তো সেই জায়গা থেকে একেবারে যে করি না তা না, কিন্তু যদি মনে হয় যে না আমি এখানে গান গাইতে পারবো, তা এটা আমি আমার কথা বলেছি। কিন্তু এমন অনেক শিল্পী আছেন তারা কিন্তু আসলে জায়গাটা পাচ্ছেন না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে শিল্পীদের জন্য আসলে একটু কষ্টকর হয়ে গেছে, কিছুটা না অনেকটা। আসলে জীবিকা নির্বাহের জন্য একজন শিল্পীর, আমি যদি স্পেসিফিকলি এই যুগের কথা বলি, তাহলে এই যুগে গান গেয়ে আপনি মনে করেন যে কতটুকু সে স্বাচ্ছন্দ্যভাবে তার জীবনযাপন করতে পারবে? আমি যদি বলি, আমার বাবা ছিলেন সঙ্গীত শিল্পী, আমার মা কিন্তু আমাদের 4 ভাই বোনকে বলেছে তোমরা গান করো, এটা শখে করো, কিন্তু আসলে জীবন ধারণের জন্য করো না। আমি যেমন প্যাথোলজিতে পড়াশোনা করেছি। আচ্ছা, হ্যাঁ, অনেক হয়তো আমার আজকের এই অনুষ্ঠান থেকে দ্বিমত পোষণ করতে পারেন যে আপনি তো অনেক কিছু গিয়েছেন, পেয়েছেন। তো এখনকার যদি জীবন ধারণ বলি, তাহলে শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পীর জন্য এই লড়াইটা কঠিন হবে, অনেক কঠিন হয়ে যায়। তো আপনিও তো পাশাপাশি একজন নারী কর্মী, আমি জানি, আপনারও সেই গল্পটা একটু শুনবো। হ্যাঁ, আমি খুব গর্বের সাথে বলতে চাই আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত কর্মী। এখানে প্রায় 17 বছর আমি আমার চাকরির বয়স হয়ে যাচ্ছে। এখানে আমি আমার সফলতা রেখেছি। আমি 2013 সালে স্বর্ণপদক পেয়েছি, 2020-এ সেবা পদক পেয়েছি, এবং 2021-এ আমি শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। তো আমি এখন সাংস্কৃতিক কোঠাতে আছি, এবং এখানে আমি একটু বলতে চাই যে আমাদের বাহিনীতেই বাংলাদেশে, এটা আমার জানা মতে, মহিলা অর্কেস্ট্রা, যেখানে আসলে সব মহিলারাই সব কিছু ইনস্ট্রুমেন্ট বাজান, এটা আমাদেরই আছে এবং বেশ সুনামের সাথে আছে। আচ্ছা, এই যে ওয়ার্কিং লাইফ এবং গান, গান তো একটি সাধনার বিষয়, এই দুটো জিনিসকে আপনি মেনটেন করেন কিভাবে? কিভাবে ওয়ার্কিং লাইফের সাথে আপনি গানটাকে ব্যালেন্স করেন? এটা অনেকেই আমাকে প্রশ্ন করে যে আসলে কিভাবে। সম্পূর্ণটাই ভালোবাসা, কারণ সঙ্গীতের প্রতি আমি তো ছোটোকাল থেকেই দেখে আসছি সঙ্গীতের প্রতি ভালোবাসা। তো সেই ভালোবাসাটাই আমাকে হয়তো অনেকখানি এগিয়ে নিয়ে যায়, যার জন্য আমি কষ্টটা ওই অর্থে বোধ করি না। আর সাংস্কৃতিক অঙ্গনে আছি তো কর্মজীবনে, এটা আরও সহায়ক হিসেবে আমার জন্য কাজ করে। আমি কিন্তু জানি যে আপনি গান নিজে লেখেন এবং নিজে সুর করেন। তো আপনার কণ্ঠে আমি আপনারই সুর করা এবং একটি লেখার গান আমি শুনতে চাই, প্লিজ। হ্যাঁ, আমার এই যে ইউটিউবের কথা হচ্ছিল, ইউটিউবের জন্য করা এটা মিউজিক ভিডিওটা অনেকখানি এগিয়ে গেছে। তো আমি আমার যুগ উপযোগী যেটা, সেটি আমি সেই চিন্তাটা করে নিজেই লিখেছি, নিজেই সুর করেছি, নিজেই গেয়েছি। জি, শুনবো। আমার ভালোবাসার ঘরেতে ধৈরা ছেড়ে খুন, প্রেমের
প্রেমের বেড়াতে বন্ধু জ্বালাইলি আগুন, আমার ভালোবাসার ঘরেতে ধরাইলি রে ঘুম, প্রেমের বেড়াতে বন্ধু লাগাইলি আগুন। এখন বন্ধু অন্যের ঘরে বান্ধিস প্রেমের বেড়া, আমারে কইরা গেলি সঙ্গী হারা। ভালো নেই আমি বন্ধু তোরে ছাড়া, ভালো নেই আমি রে বন্ধু তোরে ছাড়া। বাহ, চমৎকার। আমি ভাবছি যে একটা মানুষ এত গুণে গুণান্বিত কিভাবে হতে পারে। আমার কাছে তো মনে হয় না, আমার মনে হয় যে এগুলো আসলে সব কিছুই কর্মের। আমি সাহিত্য অঙ্গনের সাথে জড়িত আছি। আমাদের পেন্সিল নামে একটি জনপ্রিয় অনলাইন গ্রুপ আছে, সেই গ্রুপের আমি অ্যাডমিন। আচ্ছা, এই লেখালেখি দেখি তো প্রত্যেকদিন অ্যাপ্রুভ করতে যে দেখা হয়, সেইখান থেকে লেখা। আমি কিন্তু এটাই এখন বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখি যে আপনি এই গানের পাশাপাশিও অনেক সুন্দর সুন্দর গান তো আপনি অবশ্যই করেন, এর পাশাপাশিও আপনি রান্না বান্না বা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কিংগুলো করেন। এগুলো ব্যালেন্স করেন কিভাবে, আসলে এগুলোই জানতে চাচ্ছি। বুঝি ইচ্ছা শক্তিটা। আমি আসলে নিজেকে মনে করি নারীরা আসলে সবই পারে। বলে না সবাই যে নারী আসলে সব কিছুই পারে। তো একজন নারী হিসেবে আমার মনে হয় যে সে যেটা পারে, তার যদি মনে হয় যে আমি এই কাজটি ভালো পারি, তাহলে সেটা করা উচিত। যেমন আমি আমার রান্নাঘরকে, আমি যেই রান্নাটা করি না কেন, সুন্দর করে একটু ক্যাপশন দিয়ে দিই যে দেবযানী হেসেল। এটা অনেকে এখন মনে করে, আপনি বিশ্বাস করেন, আমাকে অনেকে ফোন করে, আচ্ছা আপনার দেবযানী হেসেলে কি 10 জনের খাদ্যর অর্ডার নেওয়া যাবে? তো এটা আমি বলি যে এটা তো আসলে আমার নিজস্ব রান্নাঘর। হ্যাঁ, এটা তো কোনো রেস্টুরেন্ট না। তো বলে যে আপনার রান্নাগুলো এত ভালো লাগে, আপনার বাঙালি রান্নাগুলো, তো মনে হয় যেন যে না, এটা কোনো প্রফেশনালি কোনো কাজ। এইভাবে এগিয়ে যাই আর কি। আপনার অনেক সুন্দর সুন্দর চমৎকার কিছু কথা আমরা জানলাম। তারপরে আরেকটু আমি জানতে চাই যে এই বর্তমানে যেসব শিল্পীরা আছেন, এদের মধ্যে আপনার কার গান বেশি পছন্দ, বা কোনো সিঙ্গারকে কি এমনিতে ফলো করা হয় বা মনে হয় যে এই সিঙ্গারের গান আমার খুব ভালো লাগে? কিংবদন্তিতেও আসলে তুলনা নেই। রুনা ম্যাম, সাবিনা ম্যাম, তাদের সাথে অনেক সিনেমাতেও কাজ করেছি। তো তাদেরকে নিয়ে তাদের সাথে তো তুলনা হয়ই না। তবে এখনকার হাল জামানাতে যারা আছেন, কনার গান ভালো লাগে, কুনালের গান ভালো লাগে। শরণ নামের একটি মেয়ে আছে, জি, খুদে গান রাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর গানটা ভালো লাগে। ছেলেদের ভিতরেও অনেকে আছে, ইউসুফ খান আছে, ওর গান ভালো লাগে। ইমরান তো এখন আসলে জনপ্রিয়তার বলা চলে যে আমাদের বেশ একটা জনপ্রিয় নাম, তার গান ভালো লাগে। স্বপ্নীল রাজীব নামে একটি সিঙ্গার আছে, তার ক্লাসিক্যাল পিচের গানটা অনেকেই আসলে কার কথা বলবো, সবার গানই শোনা হয় এমনি, সবার গানই মোটামুটি যখন সামনে যেটা আসে, নতুন পুরাতন সবার গান শুনে আমার মনে হয় কি যে সবার কাছ থেকেই শেখার আছে, এটা আমার মনে হয়। আপনি তো এমনি সবার গান শুনেনি, তারপরেও মানে এই বর্তমানে আপনার লাস্ট কার গান খুব বেশি ভালো লেগেছে, বা আপনার মনে হয়েছে যে এই গানটা আপনি একটু গাইলে হয়তো ভালো করতে পারতেন, এরকম কি কোনো ফিল হয়েছে? সাম্প্রতিককালে আমি একটি গান খুব গুনগুন করে গাই। জি, এখনো গেয়ে উঠি খানিকটা। হ্যাঁ, এখনো মনে হচ্ছে একটু গাই। হ্যাঁ হ্যাঁ, শুনবো। হাসির পিরিতি করিলাম আমি, প্রেমী জীবন প্রেমী মরণ এই তো জানি, পাখি উড়ে গেলে তার ডানাতে কি ভয়, উড়ে উড়ে যাচ্ছে সবে বেদনার হায়, দেখা না দিলে বন্ধু কথা কয়ো না, দেখা না দিলে বন্ধু কথা কয়ো না। খুব ভালো লাগে। বাহ, আপনার কণ্ঠ এই গানটা শুনে খুব ভালো লাগলো। এখন কিন্তু পুরোনো গানগুলো নতুন করে রিমিক্স করে বিভিন্ন সিজনগুলোতে এখন মানে দেখায়। তো আমার কাছে মনে হয় যে পুরোনো গানগুলো কিন্তু এখন যারা মানে রিমিক্স করে আবার নতুন রিলিজ করছে, এটা কিন্তু একটা স্মৃতিচারণ হয়ে যায়, এবং এখনকার জেনারেশন কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেয়।
আপনার কথা শুনে আমার মনে হলো যে আমি তো আসলে এত সিনেমাতে গান করেছি 200-র উপরে, তো আমি কিন্তু বেশি গান করেছি দেলোয়ার জাহান জন্টু স্যার, আনোয়ার জাহান নান্টু স্যারদের ইসে। তো আমি মনে করেছি, আমি বেছেওছি যে 10টা মতন গান করেছি যে আমি ওগুলো রিমিক্স করব। একটু শুনিয়ে ফেলি। আমি বকুল ফুলের মালা সিনেমাতে গান করেছি, ওটাতে অভিনয় করেছিলেন তানজিকা। তো আমি সেই গানটি গাইছি এবং আমার ওই গানটি গাইতে কিন্তু খুব ভালো লাগে, মন নেচে ওঠে আর কি। হ্যাঁ, শুনবো। প্রীতি করিতে জ্বলিতে জ্বলিতে মরিতে হয় যদি যাম মরিয়া, প্রীতি করিতে জ্বলিতে জ্বলিতে মরিতে হয় যদি যাম মরিয়া, প্রীতি মন আমার দিয়াছি তুলিয়া, প্রীতি প্রীতি মন আমার দিয়াছি তুলিয়া, যাইও না কভু ভুলিয়া, ও রে বন্ধুয়া যাইও না কভু ছাড়িয়া, তোমার লাগিয়া ঘর বাড়ি ছাড়িয়া পাড়ি দিলাম আমি প্রেমের দরিয়া, রাখিও বুকে বাঁধিয়া, ও রে বন্ধুয়া রাখিও বুকে বাঁধিয়া। বাহ, চমৎকার। আমার মনে হলো আপনার সাথে এতক্ষণ আড্ডা দিয়েছি, আপনার কণ্ঠে মনে আধুনিক গানগুলো সব থেকে সুন্দর লাগে। আমি জানি এছাড়া আপনি অনেক ধরনের গান জীবনে গেয়েছেন, তারপরেও মানে আমি পার্সোনালি আমার পছন্দের কথাটা বললাম। প্লেব্যাক সিঙ্গার হলে তাকে আসলে সব ধরনের গানই গাইতে হয়, কিন্তু আমার মূল ভিত্তিটা ছিল কিন্তু রবীন্দ্রসঙ্গীতে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত আমি 7 বছরের ধ্রুব পরিষদ থেকে কোর্স কমপ্লিট করেছিলাম। আচ্ছা, আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? অবশ্যই, দর্শকই তো আমার প্রাণ গানের। হ্যাঁ, একজন সঙ্গীত শিল্পীর প্রাণই হচ্ছে গান প্রিয় শ্রোতা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে। যারা এই অনুষ্ঠানটির সাথে সম্পৃক্ত তাদের সকলের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আর যারা গান ভালোবাসেন, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে বলবো বাংলা গান শুনুন, বাংলা গানের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সাথে গল্প করতে আসলে এত ভালো লাগছিল, যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু আমাদের তো সময় ফুরিয়ে এসেছে, এখন তো বিদায় নেবার পালা। তবে যাওয়ার আগে আপনার কণ্ঠে 2টো লাইন আমি না শুনে আপনাকে আমি ছাড়বো না। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, ততক্ষণ আপনি একটু ভেবে নেন কোন গানটা দিয়ে আমরা শেষ করব। দর্শক, গল্প গানে আড্ডায় সময়টা খুব ভালো কেটেছে। তবে কথা দিচ্ছি আগামী পর্বে কোনো সমসাময়িক এবং গুণী শিল্পী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আপু, এখন কোন গানটি দিয়ে শেষ করবো আমরা? আমি আমার সিনেমার গান দিয়ে, যেহেতু প্লেব্যাক সিঙ্গার, আমি আমার টাকা সিনেমার গান দিয়ে আমি শেষ করছি। হ্যাঁ, জি, সাথে যাব। হ্যাঁ, সৃষ্টিকর্তা উপরে নিচে আছো তুমি, আর কিছু তো চাই না আমি। সৃষ্টিকর্তা উপরে নিচে আছো তুমি, আর কিছু তো চাই না আমি। সত্য কি বা মিথ্যে বলে জানি না অন্তর জামি, আর কিছু তো চাই না আমি। সৃষ্টিকর্তা উপরে নিচে আছো তুমি, আর কিছু তো চাই না।